আপনার কাছে কি মনে হয় যে সেই সময়ের আসলে এই যে আপনারা পেছনে থেকে ব্যাক করলেন সেই জায়গায় আপনাদের কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো আমাদের কিছুই না? আমি একটু কথা বলি, এককভাবে কোনো আন্দোলন কখনো আপনার মানে পৃথিবীর সবগুলো দেশে আপনার শুধু যে মনে করেন যে আপনার ছাত্র বা বিভিন্ন পেশা বা শ্রেণীর কোনো একটা নির্দিষ্ট অংশের আপনার আন্দোলনের মধ্য দিয়ে কখনো আপনার পরিবর্তন হয় না। আপনি বলতে পারেন যে আপনার যে দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়েছে কেউ, সেটা আপনি বলতে পারেন। 2018 সালেও কিন্তু এই ছাত্ররাই কিন্তু আপনার কোটা বিরোধী আন্দোলন করেছিলেন। সে সময় একটা পর্যায়ে এসে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন তার নেতাকর্মীদেরকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ছিলেন জনাব তারেক রহমান সাহেব, আহ্বান জানিয়েছিলেন, এবং সে সময় আমি এটা অস্বীকার করবো না, জামাত ইসলামেরও মনে করেন যে অংশগ্রহণ ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ছাত্রদের আন্দোলনটাকে আপনার নস্যাৎ করার জন্য বললো যে এটা জামাত শিবিরের আন্দোলন করছে। তখন দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো সেটা থেকে সরে গেছে। এই ফাঁকে যেটা তখন সরকার করেছিলেন যে শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন, এদের আন্দোলনে আমি অসহ্য হইয়া দাবি দাবা মাইনে নিছি। দু 2018 সালে দাবি দাবা মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার আন্দোলনটা থেমে গেছিল। সে সময় যদি দাবি দাবা না মানতেন তাহলে হয়তো দেখা গেছে সে সময় একটা পরিণতি আসতে পারত। কিন্তু উনি চোরকে বলেন চুরি করে গেরস্থরে বল সজাগ থাক, ওই মুক্তিযোদ্ধার সন্তানদের নাম দিয়ে হাইকোর্টে আপনার মামলা করলেন। মামলাতে মনে করেন যে সেটা আপনার ওই যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাকে অবৈধ ডিক্লেয়ার করলো, করার পরে সেটা অ্যাপিলেট ডিভিশনে গেল। আন্দোলনটা শুরুটা হয়েছে কিন্তু ওখান থেকে। এখন আপনি যদি বলেন যে ছক্কাটা মাইরা 12 রান করছি, ওপেনিং 4 রান মেরে দিছে কিন্তু শেখ হাসিনা, বা 6 রান মেরে দিছে শেখ হাসিনা। অর্থাৎ আপনার ওই জায়গাতে গিয়ে যদি আপনার আনিসুল হক সাহেব আইনমন্ত্রী তিনি যদি এত কিছু না করতেন, প্রথমেই যদি তারা বুঝে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে আপনার অ্যাপিলেট ডিভিশনে বলতেন যে আমাদের শুনানি হয়ে যাবে, তাহলে কিন্তু এই আন্দোলন কোনোদিন আলোর মুখ দেখতো না। বাস্তবতাটা এই জায়গাতে স্বীকার করতে হবে সবাইকে মিলেই। কিন্তু আপনি যে বললেন যে গান পার হলে পতিত প্রধানমন্ত্রী সেই মন্তব্য যে রাজাকারের বাচ্চাদের আপনার যে মাস্টারমাইন্ড তো তাহলে আনিসুল হক সাহেব, আপনারা যদি বলেন তাহলে আমি বলবো যে উনি। এখন একটা বিষয়ে আসেন, মান্নান ভাই বলতে কিছু বলতে চাচ্ছেন, আমি একটু বলে নেই। এই যে বললেন যে গাং পার হলে মাঝিকে, এই গাঙের মাঝির মনে করেন যে ওই নৌকাতে বা আপনার তরিতে সবাই ছিল, সবাই কিন্তু একসঙ্গে কিন্তু এই গাং পারিয়েছেন। তো একা কেউ যে বলবে যে আমার উপর দোষ দেবেন, আমি এখন বলছি যে মাঝিকে, না, আপনারা সবাই মিলে ওই তরিতে ছিলেন। এই আন্দোলনটা সেভাবেই গেছে, বিভিন্ন মত পথ শ্রম, রিক্সাওয়ালা বলেন, আপনার কৃষক বলেন, শ্রমিক বলেন, টিচার বলেন, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, কারা না ছিল। এমনকি আমি তো জানি যে সামরিক বাহিনী, আধা সামরিক, বেসামরিক, রিটায়ার্ড অফিসাররা পর্যন্ত আপনারা এই আন্দোলনের মধ্যে ছিলেন। এই আন্দোলন এককভাবে, যেটা আমি প্রথম দেখেছি, আমি নিজেও তো জেলখানায় ছিলাম, জেল থেকে বেরোয়ার পরে এমন দেখেছি, আমি এনসিপি তখন তো দল গঠন হয়নি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে এটা ছিল তাদের একটা একদম হিরোইজম কাজ করেছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তো তখন আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করতো। সবাই তো আমরা এখানে ছাত্র ছিলাম, যে আলতাফ ভাইও ছিলেন, মান্নান ভাইও ছিলেন, তখন এক ধরনের জোশ ছিল। এটা তারা তখনও বুঝতে পারেননি যে রাজনীতির ডাইমেনশনটা কখন কোন দিকে চলে যায়। সে তাদের অবস্থানটা এমন ছিল, দেশটাকে আমরাই মানে স্বাধীন করেছি বা নতুন করে অর্জন করেছি, যা কিছু সমস্ত কিছু আমাদের। বলে যে এক মানে ওই অমুক সাপ, 2 সাপের এক বিষ, কি জন নৌকা ধানে সে 2 সাপের একই বিষ, এ ধরনের স্লোগান শুনেছি। এক স্বৈরাচারকে বিদায় করেছে আরেক স্বৈরাচারকে আনার জন্য না, এ ধরনের কথাবার্তা, এগুলি মানুষ ভালোভাবে নেয়নি। শেষ পর্যন্ত কি হয়েছে মান্নান ভাই, যে এই বেশি দিন তো হয়নি নির্বাচনটা গেল, এই এনসিপিকে কিন্তু জামাতের সঙ্গে কিন্তু জোটে যেতে হয়েছে তাদের আসন নিশ্চিত করার জন্য। যে সময়টা মনে হয়েছিল যে তারা অনেক বড় কিছু করতে পারবেন এবং সম্ভাবনা ছিল, কিন্তু এই যে আত্ম অহমিকা এবং মুই কি হনুরে, এই একটা ভাব, যেটা আপনার এটা করা উচিত না। সবাইকে আপনি ক্রেডিটটা দেন, কে 6 রান করেছেন, কে 12 রান করেছেন, কে 300 রান করেছেন, এটা কিন্তু বিষয় না। এটা হচ্ছে কালেকটিভ এফোর্ট ছিল, এবং এই কালেকটিভ অ্যাচিভমেন্ট, এটা পারফরমেন্সটাও কালেকটিভ ছিল, একা কারো ছিল না। এদেশের গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করেছে। আপনি যে বলেন যে সর্বশেষ যে ভোট হয়ে গেছে, সেখানে কি মনে করেন যে আওয়ামী লীগের অনেক সমর্থকরা এসে ভোট দেয়নি? ভোট তো শতকরা 60% উপর হয়েছে। আওয়ামী লীগও যদি অংশগ্রহণ করতে, দেখেন আপনি 57%, 55%, 91 একটা ভালো ভোট হয়েছে। প্রসঙ্গ যখন আনলেন তখন প্রশ্নটা করতে চাই যে আওয়ামী লীগের ভোট আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের ভোট, যারা ভোট দিয়েছে তারা বিএনপিকে কি পরিমাণ ভোট দিয়েছে এবং জামাত ইসলামকে কি? আমি বলবো সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন খুব বেশিরভাগ, আমি মনে করব জামাতের বিরুদ্ধে ভোট দিয়েছে। এখন কোথায় দিয়েছে সেটা ধরে নিতে পারেন, এটা সোজা কথা, মোটা সরল অঙ্ক বলা যায়। আওয়ামী লীগের লোকরা এখন এটা দেখেন, এটা হচ্ছে মনে করেন যে, যেমন আমি মনে করেন যে একটা কথার কথা বলছি,
তারা দেখবে যে কোন নেতা আমাকে শেল্টার দিতে পারবে বেশি, কে আমার সহায় সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে পারবে, বা কার কাছ থেকে আমি একটু সহযোগিতা পাবো, সেখানে সে ধরনের প্রার্থীর উপরে কিন্তু তারা নির্ভর করেছে। আপনি যে বলেন যে 80-র উপরে সিট যে মনে করেন জামাত এবং এনসিপি পেয়েছে, সেখানেও গিয়ে দেখেন তাহলে আওয়ামী লীগের লোকরা তাদেরকে ভোট দিয়েছে, তারা হয়তো তাদের উপরে ভরসাটা করেছে। আমি এই জন্য বলছি, বা যেখানে মনে করেন যে বিএনপির নেতা বেশি প্রোটেকশন বা প্রভাবশালী বেশি, হয়তো সেখানে আওয়ামী লীগের লোকরা তাকেই ভোট দিয়েছে। এটা হচ্ছে যে বাস্তব, তারা কোথাও না কোথাও তো ভোট দিয়েছে তো তারা, নাহলে এই ভোটটা 60% ভোট কোথা থেকে এসছে? এখন আপনি বলবেন যে আপনি কি আওয়ামী লীগকে একেবারে মিনিমালাইজ করে দিতে পারবেন? না, হয়নি, তারা রয়ে গেছে। যারা বড় বড় অপরাধী, যারা মনে করেন যে মন্ত্রী ছিলেন, কিংবা এই যে শেখ হাসিনার সঙ্গে যারা মনে করেন যে অন্যায় অত্যাচার জুলুম করেছে, এই দেশটাকে ধ্বংস করার জন্য একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন, তারা না হয় দেশে নেই, কিন্তু তাদের তো অনেক নেতাকর্মী এই দেশে রয়ে গেছে। এটা তো অস্বীকার। গোপালগঞ্জের মতো জায়গায় 3 সিটে বিএনপি পাস করেছে। গোপালগঞ্জের মতো যারা প্রার্থী ছিলেন তারাও, এটাই তো বোঝা যায় তারাও তো যে ভাবেন আওয়ামী লীগ বিএনপিকেই ভোট দিচ্ছে। না, আমি ওটা উদাহরণ সে জায়গার কথা বললাম, কারণ সে জানে যে কে তাকে প্রোটেকশনটা দিতে পারবে। ওইটাই আমি এটা বললাম এই কারণে, আমি এই জন্য খুলে ভেঙে বললাম। এমন এর মানে এই না যে সব আওয়ামী লীগের লোকরা বিএনপিকে, আপনার তার মানে কি আপনাদের এই যে চেষ্টা, আপনি বললেন এই যে উদাহরণ, গোপালগঞ্জের উদাহরণ টেনে যে বলছেন যে ভাই উদাহরণ দিতে আমি এটাকে জাস্টিফাই করি, কিন্তু আপনি কি তাই, আমি কোনো হিপোক্রেসি রাজনীতি করি না। না, আমি কোনো হিপোক্রেসি কখনো করি না, ওকে এটা বাস্তবতা। ঠিক আছে, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। আপনি যেটা বললেন যে এর অর্থ এটা বোঝা যায় যে আওয়ামী লীগের সমর্থকরা, কর্মী সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছে, তাহলে কি আপনাদের এই যে চেষ্টা, আমি জিজ্ঞেস করছি এটা আপনি বলেন নাই, কিন্তু এটা ডক্টর মান্নান বলেছে, ডক্টর মান্নান একটা কথা বলি, সমগ্র বাংলাদেশে কত ভাগ মানুষ সরাসরি রাজনীতি করেন? আমাকে বলেন কত ভাগ মানুষ সরাসরি রাজনীতি করেন? ওকে, আমি ডক্টর মান্নানকে কোশ্চেন করতে চাইছি, সেটা হচ্ছে যে তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, যেটা আপনি মনে করছেন বা আপনি বলতে চাইছেন যে সবাই বিএনপিকে ভোট দিয়েছে, ধানের শেষে ভোট দিয়েছে, তাহলে কি আপনাদের যে চেষ্টা ছিল, এই যে প্রথম আপনাদের আমির বললেন আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি, পরে এটা অনেক সমালোচনার মুখে তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, এরপর আপনাদের অনেক নেতা এমনও বলেছেন, একজন নেতা যে আপা যেহেতু নাই, যতদিন নাই তাহলে আমাকে ভোট দেন, আপনারা রাতের অন্ধকারে তাদেরকে চাল ডাল পাঠিয়েছেন ভোটের জন্য, তাদের সহযোগিতা করার জন্য, সব প্রচেষ্টাকে তাহলে ব্যর্থ হয়েছে? দেখেন, এই যে কথাটা আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে বলতে রাজি না। বিষয়টা হচ্ছে একটা জিনিস প্রুভড হয়েছে, একটা জিনিস অলরেডি এক্সিকিউটেড। তাহলে আপনি সেখানে কি দেখলেন যে ভিন্ন ধর্মাবলম্বীরা ভোট দিচ্ছে না, গোপালগঞ্জের মতন জায়গায় না বিজয়ী হচ্ছে, আবার 3টা সিটি, বা এটাই বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে গোপালগঞ্জ 3টা আসন বিএনপি পেয়েছে। এটা একটা অবাক করার বিষয়। তার তো ভোটের মাঠেই যাইতো কিনা জানি না, তবে আমি মনে করি সব আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় নাই, সব হিন্দুরাই বিএনপিকে ভোট দেয় নাই, আমাদেরকেও দিতে পারে। তবে আমি যেটা বলতে চাই যে সামগ্রিক বিবেচনায় তারা তাদেরকে বেশি নিরাপদ মনে করেছে এবং আশ্রয়স্থল মনে করেছে। এনসিপি জামাতকে তারা নিরাপদ এবং আশ্রয়স্থল হিসেবে মেনে নিতে পারে নাই। এই কারণেই মানে অনেক কিছুর ইয়েটা তাদের কারণ কি, আপনারা এত ভুক্তভোগী, তারপর আপনারা বলছেন আপনারা মামলা করেননি, তারপর আপনারা নানানভাবে সহযোগিতা দিয়েছেন, তাহলে কেন করেননি?